এই মুভিতে রিড রিচার্ডসের সুপার পাওয়ার দেখানো হয়নি বললেই চলে। গত ৩-৪ বছর ধরে এমসিইউ এর ফ্যানরা একটা ভয়ঙ্কর কামব্যাকের অপেক্ষায় আছে। এই অপেক্ষায় থাকতে থাকতে আমরা যেই মুভি আসে, যেই মুভি প্রমোই দেখি, আমাদের কাছে মনে হয় যে এই মুভিটাই হয়তো সেই কামব্যাক দিবে। আবার একটা প্রমিজিং সিরিজ দেখলে মনে হয় যে এই সিরিজটাই হয়তো এমসিইউকে তার আগের জায়গায় নিয়ে যাবে। কিন্তু ওই রকম কামব্যাকওয়ালা মুভি আর সিরিজ আর আসে না। অ্যান্ড ফ্যান্টাস্টিক ফোর নিয়ে মার্ভেলের যে হাইপ আপ, এটা কাইন্ড অফ আমি বলবো যে একটা সফট রিবুট। কেন ফ্যান্টাস্টিক ফোরের সাথে এর আগের সিরিজ বা আগের কোনো মুভির খুব অল্পই সম্পর্ক আছে। সো স্ট্যান্ডালোন হিসেবে এই মুভিটা একদম দেখার মতো। ইট ফিলস লাইক এ ফ্রেশ স্টার্ট। অ্যান্ড আমরা ফ্যানরা অপেক্ষা করছিলাম যে এটি হয়তো সেই মুভি হবে যা এমসিইউকে তার বহুকাঙ্ক্ষিত কামব্যাকটা দিবে। বাট স্যাডলি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস আপনি দেখে মজা পাবেন, মানে দেখে ভাল লাগবে, বাট ইট ইজ নাথিং স্পেশাল। আর এর সুপার হিরো ক্যারেক্টারগুলোর কথা যদি বলি তাহলে ক্যারেক্টারগুলো ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, আমার এই মুভির অ্যাস্থেটিক্স, এই মুভির যে রেট্রো ফিউচারিজমের যে সেট, যে টোটাল এনভায়রনমেন্ট, সব কিছু আই লাভ দ্যাট। আমার দেখে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এটা একদম নতুন একটা দুনিয়া, নতুন ইউনিভার্স, সব কিছু 70s 80s এর টাইমটাকে ধরার জন্য মার্ভেল খুবই ডিটেল ওরিয়েন্টেড কাজ করেছে। সো প্রোডাকশন কোয়ালিটি এক কথায় টপ নচ। কিন্তু অ্যাজ এ মুভি I was not satisfied. And আমার মনে হয় ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের যে প্লট বা যে সেটিং আর সেই 2005 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাস্টিক ফোরের যে ক্যারেক্টার্স, এই দুইটা কম্বাইন করলে উই গেট দ্য বেস্ট ফ্যান্টাস্টিক ফোর মুভিজ ইউ ক্যান সি। কিভাবে জিনিসটা পসিবল? ফার্স্টে আমি আমার এই ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের কিছু কমপ্লেন নিয়ে কথা বলি, যেগুলো জানলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কেন এই মুভিটি ডিসঅ্যাপয়েন্টিং লাগতে পারে অনেকের কাছে, অ্যান্ড কেন এই মুভিতে অনেক কিছু করার ছিল বাট ওই রকমভাবে মার্ভেল এটি পুল অফ করতে পারেনি। প্রথমে আসবো রিড রিচার্ডসের আনইউজড সুপার পাওয়ারের ব্যাপারে। এমসিইউতে আমরা জানি যে রিড রিচার্ডস দ্য স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ। একটা কথা আই থিঙ্ক ফার্স্ট স্টেপস মুভিটি ইগনোর করেছে, যে ভাই সে স্পেসে যাওয়ার আগেও স্মার্টেস্ট ম্যান অ্যালাইভই ছিল। এটা তার সুপার পাওয়ার না, অ্যাজ এ হিউম্যান হি ওয়াজ দ্য স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ। সো স্পেসে যাওয়ার পরে সে কি পেয়েছে? সে পেয়েছে একটা সুপার পাওয়ার, যেটা হলো সুপার ইলাস্টিসিটি। এই মুভিতে রিড রিচার্ডসের সুপার পাওয়ার দেখানো হয়নি বললেই চলে। সুপার পাওয়ার ক্ষেত্রে ইলাস্টিসিটি হিসেবে যখন আমি একটা জিনিস পিকচার করি, তখন আমার কাছে দুইজনের ছবি আমার সামনে আসে। প্রথমত হলো দ্য ইনক্রেডিবলস মুভির ইলাস্টিগার্ল, যার ক্ষেত্রে আমরা এক্সট্রিম ইলাস্টিসিটির যে সুপার পাওয়ারটা আমরা দেখেছি অ্যানিমেটেড মুভিটাতে। অ্যান্ড আরেকটা হলো সেই 2005 সালে রিড রিচার্ডস, যাকেও আমরা তার ইলাস্টিসিটি যে সুপার পাওয়ারটা তা ফ্লেক্স করতে দেখেছি, তা বিভিন্ন বিগ ফাইটে ইউজ করতে দেখেছি। কিন্তু স্যাডলি এই মুভিতে গ্যালাক্টাস একটা রাবারের মতো টান দিয়েই রিড রিচার্ডসকে মানে একদম তার জানপ্রাণ রিস্কে ফেলে দেয়। এইটা কিভাবে তার সুপার পাওয়ার? এটা কেমন ধরনের রিপ্রেজেন্টেশন? এটা তার স্পেশালিটি যে সে ইলাস্টিক। কমিক্সে দেখা যায় যে রিড রিচার্ডস পুরো তার এই সুপার পাওয়ার ইউজ করে গ্যালাক্টাসকে ঘিরে ফেলছে, কিন্তু এখানে সে একটা নর্মাল টান সে সহ্য করতে পারে না। তার কস্টিউম ছিঁড়ে যায় এমন অবস্থা, হাত পা ছিঁড়ে যায় এমন অবস্থা, তাকে বাঁচানোর জন্য আরেকজন আসা লাগে। সো আই থিঙ্ক এই মুভিতে রিড রিচার্ডস ইজ হেভিলি আন্ডার ইউজড অ্যাজ এ সুপার হিরো। তার স্মার্টনেস আমরা দেখতে পেরেছি, বাট অ্যাজ এ সুপার হিরো হি ওয়াজ মিসিং। তার যে কন্ট্রিবিউশন যতটুকু আছে, আই থিঙ্ক ওইগুলোর জন্য সুপার ইলাস্টিসিটি কিছু লাগে না। সে সুপার ফাস্টও হতে পারতো, বা তার জায়গায় জনি স্টর্মও একই কাজ করতে পারতো। সুপার পাওয়ারের এসেন্সটা হলো যে ওই স্পেসিফিক সুপার পাওয়ারটা কিভাবে কন্ট্রিবিউট করতে পারছে সেটি দেখানো, কিন্তু এই মুভিতে আমার মনে হয় সেটি ওইভাবে দেখানো হয়নি। নাম্বার 2, এই মুভির স্টেকস যথেষ্ট হাই। আমি বলবো যে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গ্যালাক্টাস পৃথিবী খেয়ে ফেলবে, এর থেকে হাই স্টেকস আর কি বা হতে পারে। কিন্তু এই স্টেকটা খুবই ওয়ান ডাইমেনশনাল। আই মিন হ্যাঁ, গ্যালাক্টাস আসছে, পৃথিবী খাবে, ব্যাস এইটুকুই। কিন্তু এইদিকে ফ্যামিলির বন্ডিং এত পিওর, তাদের মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। হয়তো তার খুব ভালো ফ্যামিলি, কিন্তু এখানে খুব ভালো একটা সুযোগ এই রাইটার মিস করে গেছে। আমরা ফ্যান্টাস্টিক ফোর দ্য সিলভার সার্ফারের মধ্যে খুবই ক্রুশিয়াল ইস্যু দেখতে পাই, যে জনি স্টর্ম যখন সিলভার সার্ফারকে টাচ করে তখন সে সামহাও এফেক্টেড হয়। এর ফলে কি হয় যে সে যখনই কাউকে টাচ করে, বিশেষ করে তার ফ্যামিলি মেম্বারকে, তখন তাদের মধ্যে পাওয়ারটা সুইচ হয়ে যায়। অ্যান্ড আমার মতে ফ্যান্টাস্টিক ফোর দ্য সিলভার সার্ফারে এই স্পেসিফিক জিনিসটা একটা ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ তাদের সামনে এনে দিয়েছিল, যা মুভির মেইন থ্রেটের পাশাপাশি তাদেরকে ডিল করতে হতো। যে এই সিচুয়েশনে হয়তো তারা একসাথে কাজ করতে পারবে না, বা এই সিচুয়েশনে হয়তো জনি স্টর্মকে পাঠানো যাবে না। কিন্তু এই মুভিতে এভরিথিং ইজ সো ইজি। এখানে জনি, রিড রিচার্ডস বা সু স্টর্ম আর গ্রিম সবাই ঠিকঠাক মতো একদম সুন্দর মতো কাজ করতেছে, অ্যান্ড দেয়ার ইজ নাথিং ইনপারফেক্ট অ্যামাং দেম। সো এখানে আমি ওই কমপ্লেক্স যে চ্যালেঞ্জটা ওইটা মিস করেছি, যে হ্যাঁ একটা এক্সটার্নাল থ্রেট আছে, বাট তার মানে এই না যে এইদিকে কোনো প্রবলেম থাকবে না, এইদিকে একটা প্রবলেম থাকতে পারে যেটার সাথে প্যারালালি ডিল করতে হচ্ছে, তাহলে রাইটিংটা জমতো সিনেমায় দেখতে। অ্যান্ড এর থেকে আসে আমার ইস্যু নাম্বার 3, যে এই মুভিতে এভরিথিং ইজ সো কনভেনিয়েন্ট।
ফার্স্ট অফ অল এই মুভিটি কিন্তু সেই 60s 70s 80s ওই সময়কার প্রেক্ষাপটে বানানো। সো ওই সময় হ্যাঁ একটা টেকনোলজির একটা অ্যাডভান্সমেন্ট ছিল, অ্যান্ড অফকোর্স যে ইউনিভার্সে দ্য স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ আছে হয়তো সেই ইউনিভার্সে সবকিছুই খুব ইজিলি পাওয়া যায়, সেই ইউনিভার্সে সবকিছুই ভালোভাবে বিল্ড করা যায়, বড় বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য 2-3 দিন সময় লাগে। আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট আইডিয়া। কিন্তু আমরা এই মুভিতে দেখি যে ফ্যান্টাস্টিক ফোর যে সুপার হিরো গ্রুপ আছে তারা ইউনাইটেড স্টেটসে সেলিব্রেটেড অ্যান্ড মানুষজন তাদের ফ্যান, কিন্তু এরকম দেখানো হয় না যে তারা গ্লোবালি সেলিব্রেটেড। মানে এটা কিন্তু দেখানো হয় না যে সৌদি আরবের মানুষজন তাদেরকে সেলিব্রেট করছে বা অ্যাজ এ সুপার হিরো হিসেবে তাদেরকে ট্রিট করছে। যদি আমরা ইউএস এর কাছেই বলি যে মেক্সিকোর মানুষও যদি দেখানো হতো তারা এই সুপার হিরোর খুবই ভক্ত, এই সুপার হিরোরা যা গাইড করে তাই তারা শোনে, কিন্তু না, এরকম কোনো কিছু দেখানো হয়নি। কিন্তু স্পয়লার অ্যালার্ট, যখন রিড রিচার্ডস সবাইকে মেসেজ দেয় যে পাওয়ার সেভ করতে হবে অ্যান্ড পুরো ওয়ার্ল্ডের ইলেকট্রিসিটি শাটডাউন করে দিতে হবে, এভরিওয়ান লিসেন্স টু হিম। মানে isn't this too convenient? ওয়ার্ল্ডে এখন কে এত সুপার পাওয়ারফুল আছে আমাদের ওয়ার্ল্ডে যে এটা করতে পারে? ফার্স্ট অফ অল নেই, অ্যান্ড প্র্যাকটিক্যালি ইটস ইম্পসিবল, বিকজ আলাদা আলাদা দেশ থাকবে, আলাদা আলাদা সমস্যা থাকবে, তাদের আলাদা আলাদা কনফ্লিক্ট থাকবে। সো একজনের কথায় এত কিছু সম্ভব না। এই জিনিসটা না একটু খটকা লাগে। এটা অন্যভাবে দেখানো যেত যে না, তারা গ্লোবালি বিভিন্ন দেশের গিয়ে রেস্কিউ করেছে, গ্লোবালি তারা বিভিন্ন জায়গায় গিয়ে ফাইট করে তাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু এরকম কিছু দেখানো হয়নি। যে কারণে এটা একটু বিশ্বাস করতে কষ্ট হয় যে রিড রিচার্ডসের একটা ভিডিও মেসেজে পুরা বিশ্বের সবাই একবারেই শুনে ফেললো সবকিছু। এটা মানতে ইচ্ছা করে না। হ্যাঁ, একটা রিজন এখানে থাকতে পারে, যেহেতু এটা আলাদা একটা ইউনিভার্স, ওই ইউনিভার্সে হয়তো সবাই খুব ভালো অ্যান্ড সবাই লিডারশিপকে এত ভ্যালু করে যে ইউএসএ তে বসে কেউ একজন আমাকে বলছে যে আজকে আপনি ইলেকট্রিসিটি ইউজ করতে পারবেন না বিকজ উই নিড টু সেভ দিস ওয়ার্ল্ড, অ্যান্ড কালেকটিভলি সবাই কথাটা শুনে মানতে পারলাম যেহেতু একটা থ্রেট, অ্যান্ড সবাই তাকে বিশ্বাস করে। যদিও আমরা আগের সিনগুলোতে দেখি যে হি সেইজ সে জানে না সে আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে কিনা। সো এই জায়গাটা একটু খটকা লাগে মুভির মধ্যে। আই থিঙ্ক এটা ডিফারেন্টলি দেখানো যেত। অ্যান্ড নাম্বার 4 যে ইস্যুটা আসে তা হলো যে পেড্রো প্যাসকেল এমন একজন অ্যাক্টর যাকে আমি আসলে রিড রিচার্ডস হিসেবে কল্পনা করিনি, দেখতেও চাই না, কিন্তু যখন আমি মুভিতে দেখেছি ইয়েস হি ইজ এ গুড অ্যাক্টর, কিন্তু তাকে এই রোলে মানায় না। সে তার ইমোশনাল অ্যাক্টিং দিয়ে, সে তার খুব সাটলভাবে তার ক্যারেক্টারটা পোর্ট্রে করার চেষ্টা করে। বাট একটা জিনিস আপনি খেয়াল করবেন কিনা জানি না, হি লুকস টায়ার্ড ইন দ্য স্ক্রিন। সে অনেক বড় একটা থ্রেড মোকাবেলা করছে, বাট হি অলওয়েজ লুকস টায়ার্ড। অ্যান্ড এর একটা রিজন হতে পারে যে হি ইজ ইন হিজ 50s, এই মানুষটা নাকি অ্যাভেঞ্জারদেরকে লিড দেবে। সো পেড্রো প্যাসকেলকে সব মুভিতে কেন কাজ করা হচ্ছে এটা নিয়ে একটা আলাদা আলাপ হতে পারে, কিন্তু ওই হাইপ ট্রেনে চড়ে এই এমসিইউ এর এত বড় দায়িত্ব তার শোল্ডারের উপর দেওয়া, আমার জিনিসটা আসলে আমার কাছে জিনিসটা অ্যাকসেপ্টেবল মনে হয় না। তাকে আমি রিড রিচার্ডস হিসেবে নিতে পারি না। ইভেন আমি বলবো যে হি ল্যাক্স দ্য ক্যারিজমা। হলিউড যতই ট্রাই করুক পেড্রো প্যাসকেলকে এই ক্যারিজমেটিক ড্যাডি এটা সেটা হিসেবে প্রমোট করার, বাট ইন দ্য মুভি হি ল্যাক্স দ্য ক্যারিজমা অফ দ্য ফিউচার লিডার অফ দ্য অ্যাভেঞ্জার্স। তাকে দেখে এরকম মনে হয় না। আই থিঙ্ক এটা একটা জিনিস যা মুভি দেখলে পরেই আস্তে আস্তে টের পায়। অফকোর্স আগে যেমন বললাম যে অ্যাজ এ সুপার হিরো তার পাওয়ারটাকেও আন্ডার ইউজ করা হয়েছে। আর এটার পেছনে আরেকটা কারণ থাকতে পারে যে পেড্রো প্যাসকেলের এখন এত মুভি রিলিজ হচ্ছে, সে সব জায়গায় এত বেশি যে মিস্টার ফ্যান্টাস্টিকের রোলে দেখে বা রিড রিচার্ডসের রোলে দেখে তার প্রতি কোনো এক্সট্রা এক্সাইটমেন্ট কাজ করে না। আপনি দেখেন যে এই বছরে হয়তো তার 3-4টা মুভি রিলিজ পাচ্ছে। যখন কোনো একটা এরকম অরিজিন স্টোরি আসে, একটা বড় সুপার হিরো মুভি আসে, অ্যান্ড ওইটার যে লিড অ্যাক্টর থাকে সে যে সুপার স্টার হতে হবে, সে যে সুপার পপুলার হতে হবে এরকম কোনো কিছু নাই। ক্রিস ইভান্স এত বড় স্টার ছিল না যখন সে ক্যাপ্টেন আমেরিকার মুভি করে। ইভেন রবার্ট ডাউনি জুনিয়র তার ক্যারিয়ারের লোয়েস্টে ছিল যখন সে আয়রন ম্যান করে। ক্রিস হেমসওয়ার্থ হি ওয়াজ নট এ বিগ স্টার, দে ওয়ার ফ্রেশ ফেসেস। আপনি চিন্তা করেন তার আগে তারা হলিউডের এরকম প্রমিনেন্ট ফেস ছিল না। হলিউডের প্রমিনেন্ট ফেস হিসেবে কাস্ট করা যায় যে অলরেডি একটা স্টার। হেনরি ক্যাভিলকে কোনো একটা বড় রোল নিলে পরে মানুষ এটা মেনে নিবে, কারণ হেনরি ক্যাভিল ইজ অলরেডি এ বিগ স্টার। কিন্তু পেড্রো প্যাসকেলকে অনেক জায়গায় দেখা যায়, অনেক রোলে দেখা যায়, সে অ্যাডে আসছে, সে কমার্শিয়ালে আসছে, সে ওই মুভির প্রেস ট্যুর করছে, এটা করছে, সে 4টা করে মুভি করছে। তাকে এই মুভিতে নতুন করে দেখার কিছু নাই। ওই জিনিসটা আপনার ভিউইং এক্সপিরিয়েন্সকে এফেক্ট করে। অ্যান্ড নাম্বার 5, এই মুভির ল্যাকলাস্টার ফিনালে। এই মুভির পুরো বিল্ড আপই নিয়ে যায় যে গ্যালাক্টাসের সাথে সেই ফিনালেটা, যে গ্যালাক্টাস যদি পৃথিবীতে আসে কি হবে, সে কি পৃথিবী ধ্বংস করে ফেলবে, রিড আর সুয়ের যে বাচ্চা তাকে নিয়ে যাবে, মানে এই নিয়ে একটা টেনশন কাজ করে। অ্যান্ড শেষ পর্যন্ত গিয়ে কি হয়, গ্যালাক্টাসকে আমরা
এমনভাবে বিট করতে দেখি যা খুবই এগেইন কনভেনিয়েন্ট অ্যান্ড একই ধরনের একটা ব্যাটেল আমরা একটার এমসিইউরই ফ্লপ মুভিতে দেখেছি, যেটা হলো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া, যেখানে ক্যাংকে বেসিক্যালি একটা পোর্টাল দিয়ে পাঠিয়ে দেওয়া হয় অন্য কোনো একটা ইউনিভার্সে যাতে সে কোনো ক্ষতি করতে না পারে। সো একই জিনিস তারা কপি পেস্ট করে এই মুভিতে কেন দিল, যেখানে এই মুভি নিয়ে এত হাইপ আপ করেছে, কেন তারা ফিনালের পিছনে একটা নতুন আইডিয়া বা নতুন একটা ফাইট কেন তারা ইন্ট্রোডিউস করলো না, এটা আমার মাথায় ধরে না। এগেইন গ্যালাক্টাসকে যে থ্রেট হিসেবে দেখানো হয়, বিশেষ করে সেকেন্ড অ্যাক্টে যখন তারা গ্যালাক্টাসের মুখোমুখি হয়, আই থিঙ্ক ওইটার যে স্কেল, ওইটার যে রিস্ক অ্যান্ড ওইটার যে ফাইট এক্সেপশনাল এই থার্ড অ্যাক্টের ফিনালের তুলনায়। সো তারা এই ফিনালের জন্য কেন এই মামুলি একটা ফাইট বাঁচিয়ে রেখেছিল, আই ডোন্ট হ্যাভ দ্য আইডিয়া, বাট এটা ফিল্মটাকে জাস্টিস করে না। আই এম সরি টু সে, ইট রিয়েলি ওয়াজ এ লেট ডাউন। লাস্টের ফাইট এরকম আগে দেখেছি টাইপের জিনিস এত বড় মুভিতে দেখতে ভালো লাগে না, স্পেশালি যখন আগে যেখানে দেখানো হয়েছে ইট ওয়াজ এ ফ্লপ অ্যান্ড এখানে ওই জিনিসটা জাস্ট অ্যাপ্লাই করা হয়েছে। মেবি আই ডোন্ট নো, তাদের কাছে হয়তো মনে হয়েছে যে আরেকবার ট্রাই করে দেখি, হতেই পারে, বাট ইট ডাজন্ট ওয়ার্ক। সো হোয়ার ডাজ ইট লিভ আস? তাহলে এই মুভি নিয়ে আমরা কি করবো? এই মুভিকে আমি আপনাকে দেখতে বলবো না দেখতে বলবো না, তা বলার আগে একটা কথা বলি যে এই মুভির সেটিং, আমি যা বললাম যে ওয়ার্ল্ড বিল্ডিং সবকিছুই ফ্যান্টাস্টিক। টু বি অনেস্ট, এই মুভিতে যদি সেই 2005 সালের ক্যারেক্টারগুলোকে দেওয়া হতো, যেখানে রিড রিচার্ডস স্মার্ট অ্যাজ ওয়েল এজ সে সুপার ইলাস্টিক, যেখানে সু স্টর্ম, হ্যাঁ তার কাছে হয়তো সেই মাদারলি একটা ব্যাপার আছে, সে অ্যাজ এ টিম কাজ করে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে টিমের 100% কাজ করে না। মুভির লাস্ট ফাইটে দেখা যায় যে সু স্টর্ম অর্থাৎ ভেনেসা কিরবির যে রোল, সেই পুরো ফাইটটা করে বলতে গেলে। এখানে একটা টিম যেখানে 4টা মেম্বার আছে, সেখানে একজন ক্যারেক্টারের 80% কন্ট্রিবিউশন দেখতে ভালো লাগে না। ইট হ্যাজ টু বি এ টিম ওয়ার্ক, কারণ একটা ফ্যামিলি না সবসময় একসাথে কাজ করে। এই যে ফিমেল প্রোটাগনিস্টদেরকে পুশ করার, আউট অ্যান্ড আউট পুশ করার এমসিইউ এর যে ট্রেন্ড, এই জিনিসটা এই মুভিকে এফেক্ট করে। মুভির শেষে যখন আমরা সবার কাছ থেকে একটা সম্মিলিত ফাইট দেখতে চাই, সেখানে এই একটা ক্যারেক্টারকে ওভার পাওয়ার করে দেওয়া হয় অ্যান্ড বাকিরা আছে আর কি মোটামুটি মিনিমামটুকু যেমন করা যায়। এটা অনেকটা ইউনিভার্সিটির ওই প্রেজেন্টেশনগুলোর মতো, যে একাই একজন সব কাজ করে, বাকিরা কোনো রকমে আছে, কিন্তু একটা মুভিতে, একটা সুপার হিরো মুভিতে এরকম মানায় না। সো আমি পার্সোনালি যে ধরনের মুভি, যেই ফ্যান্টাস্টিক মুভিটা পছন্দ করতাম, সেটা হলো যে এই ওয়ার্ল্ডে সেই 2005 সালের যে সুপার হিরো আছে, ওইখান থেকে আমি রিড রিচার্ডসকে নিয়ে আসতাম, ওইখান থেকে আমি সু স্টর্মকে নিয়ে আসতাম, জনি আর গ্রিম। আই থিঙ্ক এই ওয়ার্ল্ডটা ঠিকঠাক আছে, দে আর রিয়েলি গুড, তাদের খুব ভালো একটা কম্বিনেশন আছে। অ্যান্ড অফকোর্স আমি সেই 2007 সালের মুভি থেকে সেই সিলভার সার্ফারকে নিয়ে আসতাম। হি ওয়াজ সাচ এ ব্যাডাস। এইখানে যে সিলভার সার্ফার আসে, তাকে হ্যাঁ প্রথম 1-2 বার একটু ভয়ঙ্কর লাগে, বাট সে খুবই দ্রুতই কম্প্যাশনেট হয়ে যায়, অ্যাজ ইফ ইট ওয়াজ ডিজাইনড। আমি জানি সে শেষে গিয়ে ভালো করবে, হ্যাঁ এরকম খুব আগে থেকেই ধরা যায়। সো ওই ব্যাডাস সিলভার সার্ফারকে নিয়ে, গ্যালাক্টাসকে নিয়ে এই পুরো জিনিসটাকে দারুণভাবে সাজানো যেত, অ্যান্ড তখন এটা হতো একটা চমৎকার মুভি। আই উইল সে যে এটা অনলি মাই থট, আপনার কাছে খুব ভালো লাগতেও পারে, কিন্তু আমি যে সেগুলো বললাম আপনি একবার চিন্তা করে দেখবেন যে সেগুলো আপনারও চোখে পড়বে। কেননা আমরা ছোটবেলা থেকে ফ্যান্টাস্টিক ফোরের 2টা মুভি মাত্র পেয়েছি, অ্যান্ড এই রিবুটটা এটা সত্যিকার অর্থেই এমসিইউ এর জন্য একটা বড় কামব্যাক হওয়ার কথা ছিল, কিন্তু তার হওয়া পসিবল না। অলরেডি এর অডিয়েন্স অকুপেন্সি কমে গেছে। সো এমসিইউ আসলে ওই যে গোল্ডেন ডেজ ছিল, যে খুবই কোয়ালিটি মুভি বের হতো অ্যান্ড সেগুলো $1 বিলিয়ন করে বিজনেস করতো, দর্শকরা পছন্দ করতো, তারা চেয়ার করতো। ওই রকম মুভি আই থিঙ্ক আমরা সেই সিক্রেট ওয়ার্স বা ডুমসডের আগে পাবো না। ফ্যান্টাস্টিক ফোর অফকোর্স ওইরকম কোনো মুভি ছিল না যে আমি হলের মধ্যে চেয়ার করবো। দ্যাট ইজ অল ফ্রম মি। আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনার কাছে ফ্যান্টাস্টিক ফোর মুভি কেমন লেগেছে, অ্যান্ড আমার মতো আপনারও আগের 2টি ফ্যান্টাস্টিক ফোর মুভিও পছন্দ কিনা সেটি আমাকে কমেন্টে কাইন্ডলি জানাবেন। অ্যান্ড এরকম আরও ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।